তিশা অবাক চোখে একবার ওদিকে তাকাচ্ছে তো একবার আমার দিকে তাকাচ্ছে। তিশাকে যে বলল তিশা আমার ছেলের সাথে বিয়ে হবে তোমার, সে আর কেউ নয়, আয়ান ভাইয়ার মা ছিলেন। আমি মামিকে বললাম, মামি কিভাবে কি হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। মামি মুচকি হেসে বলল, তোরা যেদিন গ্রাম থেকে চলে এসেছিস আয়ান সেদিন আমাকে বলেছিল যে ও তিশাকে ভালোবাসে। ব্যাস, তোর মায়ের সাথে কথা বলে তিশার বাবা মার সাথে যোগাযোগ করে ওদের বিয়েটাও একই দিনে ঠিক করে ফেললাম। কি তিশা মা, আমার ছেলেকে এখন বিয়ে করতে কোনো আপত্তি নেই তো তোমার? তিশা কিছু না বলে মুচকি হাসলো শুধু। একটু আগেই আমাদের হলুদ দেওয়া শেষ হয়েছে, আমি আর তিশা দুজনেই আমার রুমে চলে এলাম চেঞ্জ করব বলে। তিশা ফোনের দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। কি রে তিশা, কে ফোন দিচ্ছে, ধরছিস না কেন? কে আবার? তোর ভাই দিচ্ছে। আমার ভাই তোর তো হবু বর, ফোনটা ধরে কথা বল। ধরবো না, আমাকে সবটা আগে কেন জানালো না? আয়ান ভাইয়া এবার আমার ফোনে ফোন দিচ্ছে, আমি রিসিভ করলাম। হ্যাঁ ভাইয়া বলো। মেঘা, তিশা কোথায়? ও ফোন ধরছে না কেন? ও আমার পাশেই আছে, তোমার ফোন ধরবে না বলেছে। আয়ান ভাইয়া আর কিছু না বলে ফোন কেটে দিল। আমি ফোনটা হাত থেকে রাখতে নিলে তাসিনের ফোন আসলো। হাসি মুখে রিসিভ করে বললাম, হ্যাঁ বলুন। মেঘা পাখি, বাগানে এসো 5 মিনিটের জন্য। বাগানে কেন? এসোই না, তারপর বলবো। ঠিক আছে, চেঞ্জ করে আসছি। এই না, যেভাবে আছো সেভাবেই আসবে। তাসিনের কথা মতো তিশাকে বলে ওভাবেই বাগানের দিকে গেলাম। বাগানে এসে তাসিনকে কোথাও না দেখে ফিরে আসতে নিলে কেউ আমাকে আচমকা পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি মুচকি হেসে বললাম, লুকিয়েছিলেন তাই না? তুমি বুঝলে কি করে আমি ধরেছি তোমায়? আপনার ছোঁয়া চিনতে আমার ভুল হয় না। উনি আমাকে সামনে ঘুরিয়ে অপলক তাকিয়ে রইলেন আমার দিকে। কি দেখছেন ওভাবে? আমার হলুদ পরীকে দেখছি বলেই আমার দুগালে হলুদ মাখিয়ে দিল। এ কি, আপনার হাতে হলুদ ছিল? ছিল তো। আমার বউকে আমি হলুদ মাখাবো না এটা কি করে হয় বলো? তাই তো চলে আসলাম হলুদ মাখাতে। তুমি আমাকে হলুদ মাখাবে না? আমি তো হলুদ আনিনি। উনি কিছু না বলে মুচকি হেসে আমার গালের সাথে ওনার গাল ঘষে বলল, এই তো তোমার ছোঁয়া হলুদ আমাকেও ছুঁয়ে দিয়েছে। আমি একটু হেসে বললাম, হয়েছে, এখন ছাড়ুন, কেউ দেখলে কি ভাববে? দেখলে দেখুক, আমার বউকে আমি ধরে রেখেছি, তাতে কার কি? বলেই আমার কোমরটা জড়িয়ে আরো কাছে টেনে নিল। ছাড়ুন না, তিশাকে একা রুমে রেখে এসেছি, ও পরে পচাবে আমাকে। তিশা একা নেই গো মেঘা পাখি, আয়ান আছে ওর কাছে, ও তোমাকে কিছু বললে তুমি বলতে পারবে। আমি অবাক চোখে তাসিনের দিকে তাকিয়ে বললাম, আয়ান ভাইয়াও এসেছে আপনার সাথে? এসেছে। তিশা হয়তো রাগ করে আছে ওর ওপর, আগে থেকে কিছু বলেনি, তাই আয়ান তার পিচ্চির রাগ ভাঙাতে এসেছে। আর আপনি কি করতে এসেছেন? মাথা নিচু করে বললাম, আমি তো আমার বউকে হলুদ মাখাতে এসেছি। আর আর উনি আলতো করে আমার ঠোঁটে একটা কিস দিয়ে হেসে বলল, এটা দিতে এসেছি। তিশা গা থেকে ফুলের গহনাগুলো খুলছিল, মাথার ফুলগুলো চুলে পেঁচিয়ে যাওয়াতে খুলতে পারছিল না। দরজা খোলার আওয়াজ পেয়ে তিশা ভেবেছে আমি এসেছি। তিশা পেছনে না তাকিয়ে নিচের দিকে তাকিয়েই বলল, মেঘা এসেছিস? আমার চুলের থেকে ফুলগুলো ছাড়িয়ে দে না। আয়ান ভাইয়া রুমে ঢুকে আস্তে করে দরজা আটকে দিয়ে তিশার পেছনে গিয়ে ওর মাথা থেকে যত্ন সহকারে ফুল খুলে দিল। মেঘা, তুই না তাসিন ভাইয়ার সাথে দেখা করতে গেলি, তাহলে এত তাড়াতাড়ি ফিরে? তিশা এটুকু বলতেই আয়নার দিকে তাকাতেই আয়ান ভাইয়াকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। পেছনে ঘুরে রেগে বলল, আপনি এখানে কেন? আয়ান ভাইয়া মৃদু হেসে বলল, আমার পিচ্চি বউটা রাগ করেছে, তার রাগ ভাঙাতে এসেছি। এখানে আপনার বউ নেই, যান এখান থেকে। আছে তো, আমার বউটা এখানেই আছে বলেই তিশার হাত টেনে ওর কোমর জড়িয়ে ধরল। কি করছেন কি? ছাড়ুন আমাকে। আর শুনুন, আপনার বউ বলে কেউ নেই এখানে। আমার পিচ্চিটা দেখছি খুব রেগে আছে, রাগ করলে যে তোমায় আরো সুন্দর লাগে। আজ তো মারাত্মক সুন্দর লাগছে তোমার ওই হলুদে রাঙানো মুখটি দেখতে। উফ, কি বলবো, জাস্ট অসাধারণ। একদম ঢং করবেন না, ছাড়ুন আমায়। বলেই ছোটার জন্য চেষ্টা করতে লাগলো তিশা। তিশা, এমন করছো কেন? আমি তো তোমার পর কেউ নয় যে তোমাকে ছুলে প্রবলেম আছে। বিয়ের কথাটা কি একবার আমাকে জানানোর দরকার মনে করেননি আপনি? আমি তো জানতাম না, আজ দুপুরেই জানতে পেরেছি তাসিন আর মেঘার সাথে আমাদের বিয়েটাও ঠিক করা হয়েছে। যখন জেনেছেন তখন বললে কি হতো? এমনি বলিনি। কেন, তুমি কি চাও না আমাদের বিয়েটা হোক? তিশা আয়ান ভাইয়ের দিকে তাকালো, তারপর বলল, চাই না এ কথা কখন বলেছি? বলনি তো, তাহলে এমন কেন করছো? করব না? নিজের বিয়ে, তার শপিংটাও করতে পারলাম না, আরও কত কি ভেবে রেখেছিলাম
দিলাম, কিছুই হলো না। মুখ গোমরা করে বলল। আয়ান ভাইয়া তিশার গাল টেনে বলল, মেঘার জন্য যা যা কেনা হয়েছে তোমার জন্য সেম সেগুলোই কেনা হয়েছে। আর এসব কিছু করেছে আমার মা, তোমার মা আর তমা আপু মিলে। মেঘার জন্য যেগুলো কেনা হয়েছে শাড়ি, গহনা, কসমেটিক্স ইত্যাদি, সব তো তোমার আর মেঘের পছন্দের ছিল, তার জন্যই তমা আপু সাথে থেকে ওগুলোই ডাবল করে আনিয়েছে। তিশা কিছুই বলছে না, মাথা নিচু করে আছে। আয়ান ভাইয়া ওর মুখে হাত রেখে বলল, আমার পিচ্চিটা কি এখনো রেগে থাকবে আমার ওপর? একটুও রেগে নেই, শুধু অভিমান হয়েছিল। তাই বুঝি? তাহলে অভিমানটা আরও একটু ভাঙিয়ে দেই, কি বলো? বাঁকা হেসে বলল তিশা। আয়ান ভাইয়ার এমন হাসি দেখে মুচকি হেসে ভাইয়ার বুকে মুখ লুকালো। আজ সকাল থেকেই সারা বাড়ি মেতে আছে বিয়ের আমেজে। বিয়ে কমিউনিটি সেন্টারে হবে। আমাকে আর তিশাকে পার্লার থেকে সাজিয়ে সেখানেই নিয়ে এসেছে। তিশা আর আমি দুজনেই পাশাপাশি বসে আছি। দূর থেকে কেউ দেখলে হয়তো বুঝতে পারবে না কোনটা কে। দুজনেই একই রকমভাবে সেজেছি। চারদিক থেকে একের পর এক ছবি তুলেই যাচ্ছে। ব্যাপারটিতে আমি কিছুটা বিরক্ত হলেও তিশা খুব এনজয় করছে। হঠাৎই তিশা বলে উঠল, এই মেঘা, আয়ান বলল আমাকেও নাকি তাসিন ভাইয়াদের বাড়িতেই তোলা হবে। মাও তাই বলল। বিয়ের আনুষ্ঠানিকতা সব একই সাথে হবে। ওয়াও, খুব ভালো হবে বুঝলি। আমি তোকে কাছে পাবো আর তুই আমাকে। আমরা দুজন পাশাপাশি বসে এমন নানা রকম গল্প করে চলেছি। আমি সত্যি এখনো ভাবতে পারছি না আমার আর আমার বেস্টির একসাথে বিয়ে হবে, এমনকি একই বাড়িতে দুজনে বউয়ের সাজে ঢুকবো। একটু আগেই বরযাত্রী চলে এসেছে। অনেক লোকজন থাকায় তাসিনকে ভালোভাবে দেখতে পাইনি। তমা আপু, ইমরান ভাইয়া এসে কথা বলে গিয়েছে আমাদের সাথে। রোহান ভাইয়া কোনো একটা কাজে দেশের বাইরে আছে, তাই আসতে পারেনি। তবে রিশা আপু এসেছে বরযাত্রীর সাথে। রিশা আপু অরিনকে নিয়ে আমাদের কাছে আসলো, হাসি মুখে বলল, বাহ মেঘা, তিশা, দারুণ লাগছে তোমাদের। আজকে তাসিন ভাইয়া, আয়ান ভাইয়া দুজনেই হার্ট অ্যাটাক না করে দেখো। আমি একটু হেসে বললাম, করলে করবে, ওদেরকে এক রুমে বন্দি করে আমি আর তিশা জমিয়ে আড্ডা দিব। চাইলে তুমিও জয়েন করতে পারো, কি বলিস তিশা? রিশা আপু, মেঘা একদম ঠিক কথা বলেছে। রিশা আপু উচ্চস্বরে হেসে উঠে বলল, দেখাই যাবে কে কোথায় থাকে, সময় তো হোক। কিছুক্ষণ আগে আমাদের বিয়ে পড়ানোর কাজ সম্পূর্ণ হয়েছে। সবার খাওয়া দাওয়া শেষ হলে তাসিন আয়ান ভাইয়ার পাশে নিয়ে আমাদের বসালো। তাসিন আর চোখে আমাকে দেখছে। এ নিয়ে ইমরান ভাইয়া তাসিনকে খুঁচিয়ে আস্তে করে বলল, শালাবাবু, বউটা তোমারই। এত লোকের মাঝে এভাবে না দেখে বাসর ঘরে বসে দেখো। ইমরান ভাইয়ার কথাটা আমার কানেও আসলো। ইস, কি যে লজ্জার ব্যাপার। এই তাসিনটাও না, দেখার কি আছে এত? অবশেষে আসলো বিদায়ের পালা। মনটা আপনা আপনি খারাপ হয়ে গেল। আমার চোখের কোণে পানি জমে গিয়েছে। মায়ের জলে ভেজা চোখে তাকিয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। মাও কাঁদছে। বাবাও পাশে এসে আমার মাথায় হাত রাখলো। বাবার দিকে তাকাতেই বাবা হাসি মুখে আমাকে বোঝালো। হাসি মুখে থাকলেও বাবার চোখেও পানি চিকচিক করছে, সেটা আমার চোখ এড়ায়নি। বাবা আমাকে তাসিনের হাতে তুলে দিল। আমি তখনও ফুঁপিয়ে কেঁদে চলেছি। আজ বুঝতে পারছি আপন মানুষদেরকে ছেড়ে যাওয়াটা কতটা কষ্টের। বাবা মার আদর, ভুল করলে বকা দেওয়া, নানা রকম খুনসুটি সব আজ চোখে ভেসে উঠছে আমার। তিশাও খুব কান্না করছে। সন্ধ্যা 7:30 পর আমাদেরকে গাড়িতে তুলে দিল। কিছুক্ষণের মধ্যে আমরা তাসিনদের বাড়িতে এসে পৌঁছালাম। খালামণি আর মামি মিলে আমাকে আর তিশাকে হাসি মুখে বরণ করে ঘরে তুলে নিল। আমাদের দুজনকেই নিয়ে সোফায় পাশাপাশি বসালো। এই বাড়িটা তো আমার কত চেনা, কিন্তু আজ মনে হচ্ছে আজই প্রথম এলাম এ বাড়িতে। বিয়ে শ্বশুরবাড়ি ব্যাপারটা আসলেই অদ্ভুত। সবটাই কেমন যেন এলোমেলো মনে হয়। তমা আপু আর রিশা আপু একটু আগেই আমাকে বাসর ঘরে বসিয়ে রেখে গেছে। পুরো ঘর জুড়ে যেন ফুলের সমারোহ। আচ্ছা, বাসর ঘরে এত ফুল দিতে হয় বুঝি? দেখে মনে হচ্ছে এটা একটা রুম নয়, ফুলের গালিচা। চারিপাশে গোলাপ, রজনীগন্ধা, বেলি ফুলে ভর্তি। তবে অসম্ভব সুন্দর লাগছে পুরো রুমটা। বিছানার ঠিক মাঝখানটায় বসে আছি। ছড়িয়ে রাখা গোলাপের পাপড়ি হাতে নিয়ে নাড়াচাড়া করছি। আমার ভেতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে।
কেমন যেন একটা লজ্জাবৃত অনুভূতি। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে চোখ তুলে তাকালাম। তাসিন হাসি মুখে রুমে ঢুকে দরজাটা লক করলো। আমার হার্টবিট বেড়ে গিয়েছে। এই প্রথম তাসিনের সামনে এতটা নার্ভাস লাগছে আমার। উফ, এমনিতেই এত ভারী শাড়ি গহনাতে হাঁপিয়ে উঠেছিলাম। এখন তো আরও অস্বস্তি লাগছে। আমি আর ওনার দিকে তাকিয়ে থাকতে পারলাম না। নামিয়ে নিলাম চোখটা। তাসিন আমার পাশে এসে বসলো। আমার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে মুচকি হেসে বলল, আমার মেঘকন্যা কি আজ আমাকে দেখে ভয় পাচ্ছে? এসি চলছে তারপরেও ঘামছো কেন? এই মেঘা পাখি, কথা বলছো না কেন? আচ্ছা, তোমাকে আজ এত সাজতে কে বলেছে বলো তো? জানো, তোমাকে বধূ বেশে দেখে আমার হার্টবিট থেমে গিয়েছিল। উফ, আমি তো নিজের চোখই সরাতে পারছিলাম না। হা করে দেখছিলাম তোমায়। আর এখন যেভাবে আছো, নিজেকে তো কন্ট্রোল করাই দায় হয়ে পড়েছে গো। বলেই আমার হাতে চুমু খেলেন। উনি একটু থেমে বললেন, মেঘা পাখি, যাও চেঞ্জ করে এসো। সারাদিন এভাবে থেকে নিশ্চয়ই কষ্ট হচ্ছে তোমার। আমি কিছু না বলে মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে পড়লাম। যাক বাবা, অবশেষে এই শাড়ি গহনার দোকান নিজের থেকে আলাদা করার সুযোগ হলো। একটু এগোতেই আমার হাতে টান পড়ল। পেছনে তাকাতেই তাসিন হেসে বলল, একটু দাঁড়াও। তারপর উনি নিজের ফোনটা বের করে এসে আমাকে পেছন থেকে এক হাতে জড়িয়ে ধরে আমার কাঁধে থুতনি রাখলো। আমি ওনার এমন স্পর্শে কেঁপে উঠে চোখ বন্ধ করে নিলাম। মেঘা পাখি, চোখ খোলো, সামনে তাকাও। আমি চোখ খুলে সামনে তাকাতেই উনি নিজের ফোনে ওভাবেই কয়েকটা ছবি তুলে নিল। ফোনটা পকেটে রেখে আমাকে দুহাতে জড়িয়ে বলল, এই ছবিগুলো আমাদের বিয়ে এবং বাসর রাতের অন্যতম স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। এখন যাও, আলমারিতে শাড়ি রাখা আছে, ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসো। আমার মুখ থেকে কেন জানি আজ কথাই বের হচ্ছে না। উনি আমাকে ছেড়ে দিতেই আলমারি থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে গেলাম। তিশা আর আয়ন ভাইয়াকেও আমাদের পাশের রুমটাই দেওয়া হয়েছে। এমনকি আমাদের রুম আর ওই রুমটাও সেমভাবে সাজানো হয়েছে। তিশা পুরো রুমটাতে চোখ বুলিয়ে মুচকি হেসে বলল, বাহ, রুমটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। তিশা বিছানা থেকে নেমে পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। তারপর বিছানার একপাশে এসে বসে পড়ল। মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, উফ, আর কতক্ষণ এমন সংসেজে থাকবো? ওই বাদরটা করছে কি? হ্যাঁ, তমা আপু তো বলে গেল উনি না আসা পর্যন্ত এসব খুলতেও পারবো না। একটু পরেই দরজা ঠেলে রুমে ঢুকলো আয়ান ভাইয়া। তিশা রেগে তাকালো। আয়ান দরজাটা লক করে তিশার দিকে তাকিয়ে হেসে বলল, কি ব্যাপার পিচ্চি, রেগে আছো কেন? তিশা এবার আরও রেগে গেল। আপনাকে না বলেছি আমাকে পিচ্চি বলবেন না? আয়ান ভাইয়া তিশার পাশে গিয়ে ওর গা ঘেঁষে বসে পড়ল। তিশা সরে যেতে নিলে ভাইয়া ওর কোমরে জড়িয়ে ধরে বলল, আচ্ছা, আর পিচ্চি বলবো না, এখন থেকে বউ বলে ডাকবো। এখন বলো তো, রেগে কেন আছো? রাখবো না? এখন আসার সময় হলো আপনার, তাই না? ইস, বউ আমার খুব মিস করছিল বুঝি আমাকে? মোটেও না, সারাদিন এমন সংসেজে আছি, আমি আর পারছি না এভাবে থাকতে। এমনিতেই শাড়ি পরার অভ্যাস নেই আমার। তমা আপু বলে গিয়েছে আপনি না আসা পর্যন্ত যেন এভাবেই থাকি। ও, এই কথা? থাকো না এভাবে, খুব সুন্দর লাগছে তোমায়। বাইরে সবার মাঝে তো চুরি করে দেখেছি তোমাকে, এখন একটু মন ভরে দেখতে দাও। তিশা এবার মুখ ফুলিয়ে বলল, সত্যি আমি হাঁপিয়ে উঠেছি, প্লিজ একটু বুঝুন। আয়ান ভাইয়া হেসে তিশার গাল টেনে বলল, ঠিক আছে, যাও চেঞ্জ করে এসো। তিশা খুশিতে লাফিয়ে উঠল। তাড়াহুড়া করে ওয়াশরুমে চলে গেল। আরে তিশা, শাড়িটা তো নিয়ে যাও, চেঞ্জ করে পরবে কি? তিশা ওয়াশরুম থেকেই বলল, দিয়ে যান শাড়িটা। আয়ান ভাইয়া আলমারি থেকে একটা প্যাকেট বের করে তিশাকে ওটা দিয়ে খাটে এসে বসলো। কিছুক্ষণ পর তিশা দরজাটা খুলে ফাঁকা করে ইনোসেন্ট ফেস করে বলল, শুনুন না, আমি শাড়িটা পরতে পারছি না, কাউকে একটু ডেকে দেবেন? আয়ান ভাইয়া তিশার দিকে একটু তাকিয়ে থেকে বলল, তুমি শাড়ি পরতে পারো না? হুম, আচ্ছা, বাইরে এসো, আমি হেল্প করছি। কি? আপনি কেন? কাউকে ডেকে দিন। এই যে ম্যাম, রাত এখন 1টার মতো বাজে। সারাদিন ঝামেলার মধ্যে থেকে কেউ জেগে নেই। আর তাছাড়া আমি পড়ালে প্রবলেম কি? তুমি তো আমার বউ এখন, তাই না? না, আপনার থেকে আমি পরবো না। ঠিক আছে, পড়তে হবে না, শাড়ি না পরেই থাকো। তিশা চোখ বড় বড় করে তাকালো। ওভাবে তাকানোর কি আছে? আর আমার কাছে কিসের এত লজ্জা শুনি? মনে নেই জঙ্গলে এক রাত আমার বুকে কিভাবে লেপ্টেছিলে তুমি? বাঁকা হেসে বলল। তিশা আর কিছু বলল না।
ও জানে এখন আরও কিছু বললে আয়ান ভাইয়া ওকে আরও লজ্জায় ফেলবে, তাই কিছু না বলে চুপচাপ শাড়িটা গায়ে পেঁচিয়ে বেরিয়ে এসে ভাইয়ার সামনে দাঁড়ালো। ভাইয়াও মুচকি হেসে তিশাকে শাড়িটা পরতে সাহায্য করলো। তারপর শাড়ির আঁচলটা তিশার মাথায় তুলে দিয়ে ওর কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, ভালোবাসি বউ, অনেকটা ভালোবাসি তোমায়। তিশা মুচকি হেসে বলল, আমিও অনেক ভালোবাসি তোমাকে। তিশার মুখে তুমি ডাক শুনে আয়ান ভাইয়া চমকে উঠে তিশার গালে দুহাত রেখে বলল, আমার বউটা আমাকে তুমি করে বলল? আমি ভাবতে পারছি না, দারুণ একটা উপহার দিলে তুমি আমাকে। আমারও তো কিছু দিতে হবে তাহলে, বলো কি চাও? সারা জীবন এভাবে ভালোবেসে পাশে থেকো, এটাই চাই আমি। তা তোমাকে বলতে হবে না গো পিচ্চি বউ, বলেই তিশাকে বুকে জড়িয়ে নিল। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে তাসিনকে কোথাও দেখতে পাচ্ছি না, দরজাটা তো ভেতর থেকে লক করা, গেল কোথায়? আমি ব্যালকনির দিকে পা বাড়াতেই তাসিন রুমে ঢুকলো, হেসে উঠে বলল, হলো তাহলে? তোমার এত সময় লাগলো কেন? কোথায় এত সময় নিয়েছি? তাসিন আমার সামনে এসে একটু ঝুঁকে বলল, এই তুমি শাড়ি পরা শিখেছো কেন বলো তো? আমার কত ইচ্ছে ছিল বাসরাতে বউকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিব। আমি ওনার দিকে হা করে তাকালাম, বলে কি উনি? আমি সরে এসে দাঁড়ালাম ওখান থেকে। তাসিন হঠাৎই আমাকে কোলে তুলে নিল। কি করছেন আপনি? কি করছি? আমার মেঘকন্যাকে কোলে নিলাম। উনি আমাকে খাটে বসিয়ে দিলেন, তারপর সোজা হয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মেঘা পাখি, আমার মাথায় হাত বুলিয়ে দাও তো। আমি ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর উনি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কি দেখছেন ওভাবে? আমার মিষ্টি বউকে দেখছি। এত মায়া কেন গো তোমার মুখে? চোখ সরাতেই পারি না। মেঘা জানো, আমি না এখনো বিশ্বাস করতে পারছি না তোমাকে আমি নিজের করে পেয়েছি। আজ আমি খুব 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 খুশি তোমাকে পেয়ে। আমি তোমাকে সবসময় আগলে রাখবো। আমাকে একা ফেলে কখনো কোথাও যাবে না বলো। আমার স্বপ্নগুলো শুধু তোমায় ঘিরে, সব আমি পূরণ করতে চাই তোমার হাত ধরে। হুম, কোথাও যাব না, আপনার ছায়া হয়ে থাকবো আমি সব সময়। তাসিন আমার কোমর জড়িয়ে আমার পেটে মুখ গুজল। আমি কেঁপে উঠে এক হাতে ওনার চুল আঁকড়ে ধরলাম। উনি পেটে মুখ গুজেই বলল, আমাকে এখনো আপনি করে বলবে তুমি? তাসিনের ঠোঁটের ছোঁয়া আমার পেটে স্পর্শ করছিল। আমি বারবার কেঁপে উঠছি। আস্তে করে বললাম, আপনি করে বলাতেও একটা অন্যরকম সুখ আছে। এখন প্লিজ উঠুন না। তাসিন আমার কথায় উঠে বসলো, আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার যেভাবে ইচ্ছে ডেকো, আমার কোনো প্রবলেম নেই। আমাদের ভালোবাসা অবশেষে পূর্ণতা পেল। চারটি হৃদয় পেল তাদের একে অপরের ভালোবাসার মানুষকে। তিশা আর আমার বন্ধুত্ব যেন আরও গভীর হয়ে উঠেছে নতুন এ সম্পর্কের মাধ্যমে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে তাসিনের বুকে পেলাম। চোখ তুলে তাকালাম তাসিনের দিকে। উনি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কি নিষ্পাপ দেখতে লাগছে ওনাকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওনার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালাম। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। খালামণি আমাকে দেখে মুচকি হেসে কাছে এসে বলল, মেঘা, এত তাড়াতাড়ি উঠে এলি যে? খালামণি, তুমি তো জানো আমি সকালেই উঠি, মাঝে মাঝে দেরি হয় শুধু। খালামণি মুখ গোমড়া করে বলল, তুই এখনও আমাকে খালামণি বলে ডাকবি? আসলে খালামণি ডেকেই তো অভ্যস্ত আমি। এখন থেকে অভ্যাস পাল্টা, মা বলে ডাকবি আমায়, কেমন? আচ্ছা ডাকবো, তবে একটু সময় লাগবে যে। খালামণি হেসে আমার কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে। এর মাঝেই অরিন এসে আমাকে বলল, মামি মামি তোমাকে ডাকছে। আমি নিচু হয়ে বসে ওর গালে হাত দিয়ে বললাম, কে ডাকছে আমাকে? আর একটা নতুন মামি, খালামণি বলল। তিশা ডাকছে হয়তো, যা গিয়ে শুনে আয়। আমি মাথা নাড়িয়ে তিশার রুমের সামনে এসে দরজা নক করে তিশাকে ডাকলাম। তিশা ভেতরে বলল, মেঘা ভেতরে আয়। আমি ভেতরে গিয়ে ওকে দেখে হাসতে লাগলাম। ও মুখ ফুলিয়ে বলল, ওই পেতনি, দাঁত কেলিয়ে হাসছিস কেন? হাসবো না, তুই শাড়িটা এভাবে পেঁচিয়ে আছিস কেন? তুই তো জানিস আমি শাড়ি পরতে পারি না, একটু হেল্প কর না। আমি ভ্রুকুসকে দুষ্টু হেসে তাকিয়ে বললাম, তাহলে রাতে কিভাবে পড়েছিলি নাকি? মেঘা, ভালো হবে না কিন্তু। আয়ান ওঠার আগে দে না পরিয়ে। বাবা, এক রাতেই বাদর থেকে আমার ভাইয়াটা আয়ান হয়ে গেল। মেঘা, শাড়িটা পরাতে সাহায্য করবি তুই? আরে রেগে যাচ্ছিস কেন? দে পরিয়ে দিচ্ছি। ওকে শাড়িটা পরিয়ে বললাম, ভাইয়াকে ডেকে তোল, এখন আমি গেলাম। কোথায় যাবি? তাসিন ভাইয়ের কাছে। হেসে বলল, না গো তিশা বেবি, নিচে যাচ্ছি। ও, আমি আরো ভাবলাম। কি ভাবলি? না কিছু না, চল আমিও যাব তোর সাথে। চল।
অবশেষে বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হলো। আজ বৌভাতের অনুষ্ঠান একটু আগেই শেষ হয়েছে। আজও তিশাকে আর আমাকে পুতুলের মতো সেজে বসে থাকতে হয়েছে। রুমে এসে কিছুটা ফ্রেশ হয়ে নিলাম। কেমন যেন একটা খুশি খুশি লাগছে বাড়িতে যাব ভেবে। তাসিনের কিছু কাপড় গুছিয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিলাম, তখনই তাসিন রুমে ঢুকলো আর এসেই আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে দিল। কিছুটা কেঁপে উঠে বললাম, যখন তখন এভাবে জড়িয়ে ধরেন কেন? আমার বউকে আমি ধরবো তাতে তোমার কি? আমার আবার কি? দরজাটা খোলা আছে, ছাড়ুন এখন। থাক খোলা, কেউ আসবে না এদিকে, বলেই ঘাড়ে চুমু খেলো। ছাড়ুন না, আমাদের বাড়িতে যেতে হবে তো। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন। আয়ান ভাইয়া রুমে ঢুকছিল, আমাদের এভাবে দেখে ঘুরে দাঁড়িয়ে বলল, উফ সরি সরি, ভুল সময়ে চলে এসেছি। তাসিন সাথে সাথেই আমাকে ছেড়ে দিল। আমি অন্যদিকে ঘুরে দাঁড়ালাম। ইস, এই তাসিনটাও না আয়ান ভাইয়ার সামনে কি লজ্জাতেই না পড়তে হলো এখন। তাসিন আয়ান ভাইয়ার মাথায় চাটি মেরে বলল, ওই শালা, কারো রুমে আসতে হলে নক করতে হয় জানিস না? রোমান্স করতে হলে দরজাটা লক করতে হয়, তুই সেটা জানিস না? কি জন্য এসেছিস সেটা বল। তোদেরকে ডাকতে এসেছি। তিশা আর আমি রেডি, তোদেরকে যেতে বলেছে। আচ্ছা যা, আসছি আমরা। আয়ান ভাইয়া বেরিয়ে যেতে গিয়ে আবার ফিরে এসে তাসিনকে বাঁকা হেসে বলল, আবার আটকে পড়িস না যেন, বলেই ভাইয়া হাসতে হাসতে বেরিয়ে গেল। তাসিন আর আমাকে বাবা বাড়িতে নিয়ে এসেছে। তিশা আর আয়ন ভাইয়াকে তিশাদের বাড়িতে নিয়ে গিয়েছে। 3 দিন বাড়িতে থেকে তাসিনদের বাড়িতে এসেছি। আজ তিশারাও এসেছে। রাতে খাবার পর সবাই ড্রয়িং রুমে বসে আছি। তিশা আমার পাশেই বসে আছে। মামা মানে আয়ান ভাইয়ার বাবা বলল, আয়ান, বিয়ের সব ঝামেলা তো শেষ, এখন তো আমাদের ফেরা দরকার। খালামণি বলল, ভাইয়া তোমরা তো ঢাকাতেই থাকতে পারো। পারি, কিন্তু গ্রামের মায়া যে ছাড়তে পারি না। তিশা আমার হাতটি চেপে ধরে মন খারাপ করে বলল, মেঘা, আমি তোদের ছেড়ে কি করে থাকবো? এত দূরে থাকলে বাবা মাকে কে দেখবে? মন খারাপ করিস না, আমি মামাকে বলছি। মামাকে উদ্দেশ্য করে বললাম, মামা, আমার কিছু বলার ছিল। হ্যাঁ বল, কি বলবি? বলছিলাম কি, তিশার তো আর কোনো ভাই বোন নেই, ও একাই। ও যদি এত দূরে চলে যায়, ওর বাবা মা ওকে না দেখে কিভাবে থাকবে? তাছাড়া ও তো ঢাকাতেই পড়াশোনা করছে। খালামণি বলল, মেঘা ঠিকই বলেছে ভাইয়া, তোমরা ঢাকাতেই থাকো। মামা অনেক ভেবে বলল, ঠিক আছে, আমাদের যে নতুন বাড়িটা এখানে ভাড়া দেওয়া আছে, আয়ান আর তিশা আপাতত ওই বাড়িতে থাকবে। আর 6 মাসের মধ্যে গ্রামের সব ঠিকঠাক করে আমরাও চলে আসব। পরের দিন মামারা গ্রামের বাড়িতে চলে গেল। আয়ান ভাইয়াও তিশাকে নিয়ে ভাইয়াদের নতুন বাড়িতে চলে গেল। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তিশাকে খুব মিস করছি। দুপুরে রুমে শুয়ে আছি, তখন তমা আপু অরিনকে নিয়ে রুমে আসলো। মেঘা, শুয়ে আছিস যে, শরীর খারাপ লাগছে? না আপু, এমনি শুয়ে আছি। উঠে বসে বললাম। আপু আমার পাশে বসলো। আমি অরিনকে কোলে নিয়ে ওর চুলে হাত বুলাচ্ছি। তমা আপু বলল, তিশাকে মিস করছিস তাই না? আপু, মন খারাপ করিস না, বেশি দূরে তো না, ওরাও আসবে মাঝে মাঝে। আর তাসিনকে বলবি তোকেও নিয়ে যেতে। যাই হোক শোন, আমরা 2 দিন পরেই কানাডাতে ফিরে যাচ্ছি। তুই কিন্তু আমার পাগল ভাইটার খেয়াল রাখবি, খুব ভালোবাসে রে তোকে। আপু, তোমরা এত তাড়াতাড়ি ফিরে যাবে? সামনের মাসে না যাওয়ার কথা ছিল? ছিল, কিন্তু তোর ভাইয়ার জরুরি ফোন এসেছে, যেতেই হবে। আরও একা হয়ে যাব তোমরা চলে গেলে। অরিনকে খুব মিস করবো আপু। তাসিন দরজার সামনে থেকে বলে উঠল, তাহলে ছোট আর একটা অরিন আনার ব্যবস্থা করতে হবে, তাহলে আর আমার এই অরিনটাকে এত মিস করবে না। অরিনকে কোলে নিয়ে তমা আপু হেসে বলল, তাসিন ভুল বলেনি মেঘা, ভেবে দেখিস। আমি প্রথমে ভালোভাবে বুঝতে না পারলেও এখন বেশ বুঝতে পারছি উনি কি বলেছেন। আপুর সামনে কিভাবে বললো এ কথা। আমি তাসিনের দিকে চোখ বড় বড় করে তাকাতেই উনি আমার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে একটা হাসি দিল। তমা আপুর সামনে কিছুই বললাম না। আপু আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। আপু যাওয়ার পর তাসিন দরজাটা লক করে দিয়ে এসে আমার গা ঘেঁষে বসলো। আমি রাগী চোখে তাকিয়ে বললাম, আপুর সামনে এসব কি বলছিলেন আপনি? তাসিন আমাকে এক হাতে জড়িয়ে কাছে নিয়ে বলল, কেন গো মেঘা পাখি, খারাপ কি বলেছি? আমি তো চাই আমাদের। ওনাকে থামিয়ে বললাম, থাক, আর বলতে হবে না, বুঝেছি আমি। কি বুঝেছো বলো? বলবো না। তাসিন আস্তে আস্তে আমার আরো কাছে আসতে লাগলো। আমি কিছু বলতে যাব তার আগেই আমার ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। আমিও আর বাধা দিলাম না, উনি নিজের অধিকারেই তো আমার কাছে এসেছে। আজ আমি তিশার বাসায় এসেছি। তাসিন অফিসে যাওয়ার সময় দিয়ে গিয়েছে, বিকেলে ফেরার সময় নিয়ে যাবে। অনেকদিন পর তিশাকে পেয়ে জমিয়ে আড্ডা দিচ্ছি। আয়ান ভাইয়াও
তখন বাসায় ছিল না। বিকেলে তাসিন আর আয়ান ভাইয়া দুজনেই বাসায় আসলো। আরো কিছুক্ষণ থেকে বাড়িতে চলে এলাম। 4 বছর পর। মেঘা, কোথায় তুমি? উফ, এত জোরে ডাকছো কেন? আমি শুনতে পাই তো নাকি? তোমাকে জোরে ডাকতেই আমার ভালো লাগে। হয়েছে, কি জন্য ডাকছো বলো? কি জন্য ডাকছি জানো না? রোজ অফিসে যাবার সময় তোমাকে না দেখে গেলে আমার দিনটাই যে খারাপ যায়। আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। ত্রিধা দরজায় দাঁড়িয়ে খিলখিল করে হেসে উঠে বলল, বাবাই তুমি আম্মুকে আদর করে দিচ্ছ? তাসিন আমাকে ছেড়ে দিল। আমি হেসে বললাম, এবার মেয়ের প্রশ্নের উত্তর দাও। তাসিন ত্রিধাকে কোলে নিয়ে ওর গালে চুমু দিয়ে বলল, শুধু আম্মুকে নয়, আমি যে আমার সুইট মামুনিটাকেও আদর করে দিয়েছি। বাবাই, আম্মু না আমাকে চকলেট খেতে দেয় না। চকলেট খাওয়া তো ভালো নয়, তাই তো আম্মু খেতে দেয় না তোমাকে। তাহলে আর খাবো না। তাসিন ত্রিধাকে আমার কোলে দিয়ে বলল, মেঘা পাখি, বিকেলে আয়ান আর তিশা আসবে, মনে আছে তো? তোমার থেকে বেশি মনে আছে। হ্যাঁ, মনে তো থাকবেই। তিশাকে পেলে তো তুমি আমাকেই ভুলে যাও। তিশা আমার বেস্ট ফ্রেন্ড, ওর জায়গায় ও আছে, তোমার জায়গায় তুমি। বুঝলাম। আচ্ছা, আমি বের হচ্ছি। মামুনি, আম্মুকে বিরক্ত করবে না কেমন? ত্রিধার গালে হাত দিয়ে বলল, আচ্ছা বাবাই। বিকেলে আয়ান ভাইয়া তিশা এসেছে। আয়ান ভাইয়ার কোলে গলা জড়িয়ে আছে তিশা আর আয়ান ভাইয়ার ছেলে আরিয়ান। আরিয়ান ত্রিধার থেকে অল্প কিছুদিনের বড়। তিশা এসেই আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছিস মেঘা? খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। ত্রিধা খালামণির কোলে ছিল। তিশাকে দেখে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে বলল, আন্টি, তোমাকে অনেক মিস করি আমি। তিশা ওকে কোলে নিয়ে বলল, তাই বুঝি? তাহলে আন্টিকে পাপ্পি দিয়ে দাও। ত্রিধা তিশার গালে চুমু দিতে আরিয়ান দৌড়ে এসে বলল, আমার আম্মুকে পাপ্পি দিয়েছ, এখন আমাকেও দিতে হবে। ওর কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম। তিশারা আজ আমাদের বাড়িতেই আছে। রাতে বিছানা ঠিক করছিলাম, তাসিন রুমে আসলো। মেঘা, ত্রিধা কোথায়? কোথায় আবার? তিশাকে পেলে ও তো আমাকে ভুলেই যায়। আনতে যাওনি? খাটে বসে বলল, গিয়েছিলাম, তোমার মেয়ে আসবে না, আরিয়ানের সাথে খেলছে। আয়ান ভাইয়া বলল, ঘুমিয়ে গেলে দিয়ে যাবে। মেঘা, আমি একটা কথা ভাবছি। কি কথা? ভাবছি ত্রিধার তো খেলার সঙ্গী নেই, একটা সঙ্গী এনে দিলে কেমন হয় বলো? আমি তাসিনের দিকে তাকালাম। ওর হাসি দেখেই বুঝতে পারলাম কি বলছে। আমি কিছু না বলে সেখান থেকে সরে আসতে নিলে তাসিন আমার হাত ধরে নিজের কাছে নিয়ে এলো। আমার চোখের দিকে তাকিয়ে বলল, মেঘা পাখি, তোমাকে যত দেখি তারপরেও মন ভরে না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে তোমার ওই মায়াভরা মুখটির দিকে। আমি কিছুটা হেসে বললাম, এত ভালোবাসো কেন আমায়? আমার মেঘকন্যাকে তো ভালোবাসতেই হবে। ত্রিধা আসার আগে তোমায় ঘিরেই ছিল আমার সবকিছু। বিয়ের রাতে কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম তোমার হাত ধরেই আমি সব স্বপ্ন পূরণ করতে চাই। আজ দেখো, সত্যি আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। তোমাকে পেয়েছি আমি, তোমার মতো ছোট্ট মেঘাকে, মানে আমাদের মেয়ে ত্রিধাকে পেয়েছি। জানো মেঘা, ত্রিধা যখন বাবাই বাবাই বলে ডাকে তখন যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না তোমাকে। আগে শুধু তোমায় ঘিরে ছিল আমার সুখ, দুঃখ, আনন্দ, আর এখন তোমাদের দুজনকে ঘিরেই আমার জীবন। আমি খুব মন দিয়ে তাসিনের কথাগুলো শুনছিলাম। চোখের কোণে পানি জমে গিয়েছে আমার। খুব শক্ত করে জড়িয়ে ধরলাম তাসিনকে। তাসিনও দুহাতে আগলে নিল আমায়। বুকে মাথা রেখেই বললাম, ভালোবাসি তোমাকে তাসিন, খুব ভালোবাসি। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি মেঘা পাখি। কিছু কিছু ভালোবাসা আছে যা একে অপরের প্রতি আকৃষ্ট করে ঠিকই, কিন্তু সারা জীবন একসাথে চলতে পারে না। আবার কিছু কিছু ভালোবাসা আছে যা একে অপরকে বাঁচতে শেখায়। জীবনের শেষ সময় পর্যন্ত দুজন দুজনের পাশে থাকবে, প্রতিটি স্বপ্ন পূরণ করবে একে অপরের হাতে হাত রেখে, পাশাপাশি থেকে সব বাধা বিঘ্ন অতিক্রম করে পাশে থাকবে। এটাই তো ভালোবাসার অন্যতম অধ্যায়। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি এখানেই সমাপ্ত করলাম। কেমন লাগলো গল্পটি আপনাদের কাছে কমেন্টে জানিয়ে যাবেন এবং নতুন কি গল্প শুনতে চান বলে যাবেন।